আমার সহকর্মী আছেন আবির। আমরা একটু পত্রিকার পাতায় দেখতে চাই আজকে পত্রিকাগুলো আসলে কি ধরনের খবর গুরুত্ব সহকারে প্রচার করেছে। আবির। প্লাবন, আপনাকে ধন্যবাদ। আমরা প্রতিদিনই গুড মর্নিং বাংলাদেশের আমাদের একটা নিয়মিত পার্ট থাকে যেখানে আমরা পত্রিকার হেডলাইনগুলো দেখি, দেশের জাতীয় পত্রিকার। আজও তার ব্যতিক্রম নয়, যেহেতু শুক্রবার। আমরা আমাদের যারা দর্শক রয়েছেন ঘুম থেকে উঠে তারা যেন এই এপিসোডটি দেখে আসলে আজকে সারাদিনের যে খবরাখবর একটা ধারণা পেতে পারে। যদি শুরু করতে চাই প্রথম আলোকে দিয়ে, আমি এটি বের করে রেখেছি। প্রথম আলোর স্পেশাল স্টোরি রয়েছে। প্লাবন, আপনি বলছিলেন যে সারা দেশে খুন ধর্ষণের যে আধিক্য বেড়েছে সেটি নিয়ে একটা স্পেশাল স্টোরি আমরা এখানে দেখতে পাচ্ছি। তারা সেখানে বলেছে তারা প্রকাশ্যে খুন করে, প্রচারণা চালায়, দোয়া চায় ফেসবুকে। আপনি নিশ্চয়ই জানবেন যে খুলনায় একেবারে একটা হটস্পট হয়ে উঠেছে এই খুনের, সেটি নিয়েই তারা মূলত একটা বিশেষ স্টোরি করেছে। আমরা একটু দেখি আসলে তারা কি বলতে চায়। প্রথম আলো, সরেজমিন খুলনা, খুন, মাদক, অস্ত্র ও চাঁদাবাজদের বেপরোয়া সন্ত্রাসীরা। স্থানীয়দের অভিযোগ তারা শক্তিশালী হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তায়। স্থানীয়রা বলছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিষ্ক্রিয় অবস্থান, সেই নিষ্ক্রিয়তার কারণেই মূলত এই খুলনায় যে সন্ত্রাসী গ্রুপ, সেই সন্ত্রাসী গ্রুপের আধিক্য বেড়েছে। একটি গ্রাফিক্স এখানে করা আছে, যদি আমরা একটু দেখি। খুলনায় সন্ত্রাসীদের তৎপরতা। মহানগরে হত্যাকাণ্ড ঘটেছে 2021 সালে 15, 2022 সালে ঘটেছে 19, অর্থাৎ বেড়েছে। 23-এ খানিকটা কমেছে, 17 হয়েছে, কিন্তু 24-এ একেবারে আশঙ্কাজনক হারে বেড়েছে, সেটি হচ্ছে 29, 25-এ 34, আর 26 যেহেতু এখনও পর্যন্ত শেষ হয়নি, জানুয়ারি থেকে মে বলা হয়েছে 16, অর্থাৎ প্রথম 5 মাসই 16। সুতরাং বুঝতে পারছেন এই ঘটনা যদি আইনশৃঙ্খলা বাহিনী যদি সক্রিয় না হয় বা তাদের শক্তিশালী অবস্থানে জানান না দেয়, তাহলে কিন্তু এটির সংখ্যা এই 2026 সালে কোথায় গিয়ে ঠেকবে সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। 9টি গ্রুপের কথা এখানে বলা হয়েছে। গ্রেনেড বাবুর, বি কোম্পানি, পলাশ গ্রুপ, হুমা বাহিনী রয়েছে, আশিক বাহিনী, টেঙ্কি শাওন গ্রুপ, নূর আজিম গ্রুপ, আরমান গ্রুপ, শাকিল গ্রুপ এবং নাসিম গ্রুপ। খুবই মানে চটকদার নাম। সাধারণত এই ধরনের গ্রুপগুলো যেরকম নাম থাকে, এই যারা অপরাধ সংগঠিত করে তাদের একই রকমের নাম। এবং এখানে যারা গ্রুপের হোতা যারা, তাদের এখানে ছবিসহ নাম দেওয়া হয়েছে। গ্রেনেড বাবুর ছবি দেখা যাচ্ছে। তারপরে এখানে শেখ পলাশ, ওনার নাম হচ্ছে আশিক, মোহাম্মদ হুমায়ুন কবির, নূর আলম এবং ট্যাঙ্কি শাওন বলে যিনি, ট্যাঙ্কি শাওন, সেই ট্যাঙ্কি শাওনকে দেখা যাচ্ছে। এবং এখানে দুটো ছবি, মানে গ্রাফিক্সটাও তারা এখানে বানিয়েছে। শহরের সোনাডাঙ্গা থানা এলাকায় পিস্তল হাতে 2 যুবক মুঠোফোনের দিকে তাকিয়ে আছেন। হাসিব হাওলাদার, পাশে মোহাম্মদ রাসেল, অর্থাৎ একেবারে লোক সম্মুখেই তাদের পিস্তল হাতে মহড়ার যে ছবি সেটি একটা এখানে রয়েছে। শহরের প্রাণকেন্দ্রে ডাকবাংলো মোড়ে দোকানে ঢুকে প্রকাশ্যে গুলি করে শ্রমিক দলের নেতা মাসুম বিল্লাহকে হত্যা করে সন্ত্রাসীরা। শ্রমিক দলের একজন নেতা মাসুম বিল্লাহ, তাকে যে হত্যা করা হয় প্রকাশ্যে গুলি করে, সেই ছবিটিও কিন্তু তাদের এই গ্রাফিক্সে স্থান পেয়েছে। মানে মোটা দাগে যদি বলি তাহলে খুলনার যে এই মানে হটস্পট হয়ে ওঠা সন্ত্রাসী কর্মকাণ্ডে খুলনার যে অবস্থান, সেই অবস্থানের ব্যাপারটি এখানে তুলে ধরা হয়েছে এবং বিস্তারিত একটি বড় ফিচার করা হয়েছে। আমরা যদি আর কি রয়েছে সেটি একটু দেখতে চাই, আমাদের দর্শকদের জানাতে চাই। নিম্ন আয়ের গ্রাহককে বিদ্যুতের বাড়তি দাম দিতে হবে না। আমাদের সকাল থেকে আমরা যখন গুড মর্নিং বাংলাদেশ শুরু করেছি, আমরাও কিন্তু বিদ্যুতের যে দাম বাড়ার সিদ্ধান্ত সরকারের, সেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, আমরা রিপোর্টও দেখিয়েছি। একই রকম কথা প্রথম আলো বলছে। তবে যারা নিম্নবিত্তের মানুষ রয়েছে তাদের ব্যাপারে যে দামের সংশোধনটি করা হয়েছে সেটি তারা গুরুত্ব দিয়েছে। তারা বলছে যে দাম সংশোধন, বিদ্যুৎ বিভাগ বলছে প্রান্তিক গ্রাহক সেবার জন্য বাড়তি দাম সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নিম্ন আয়ের গ্রাহকদের বিদ্যুতের বিল আগের দামে 0.50 ইউনিট প্রতি ইউনিটের বিদ্যুতের দাম 4 টাকা 63 পয়সা এবং 75 ইউনিটের নিচে যারা ব্যবহারকারী রয়েছেন তাদের জন্য বিদ্যুতের দাম 5 টাকা 26 পয়সা। অর্থাৎ নিম্নবিত্ত যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এই দামটি আসলে বাড়ছে না। শেয়ার বাজারের নতুন নেতৃত্ব, আস্থা ফেরানোর বড় চ্যালেঞ্জ। আমাদের যে ব্যাংকিং খাত, শেয়ার বাজার, অর্থনীতির অবস্থার বিষয়টি এখানে নতুন করে সব মানে পদত্যাগ করবার পরে বিএসইসি যে আগের কমিশনের চেয়ারম্যান পদত্যাগ করেছে, সেখান থেকে নতুন কমিশন গঠন হয়েছে, নতুন চেয়ারম্যান এসছে। সেটি তার সামনে যে সবথেকে বড় চ্যালেঞ্জ, সেই মানুষের আস্থা ফেরানো শেয়ার বাজারের প্রতি, সেটি তারা বলার চেষ্টা করেছে।
পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় রায় ঘোষণা আগামী রোববার। আমরা আমাদের নিউজেও সেটি আলোচনা করছিলাম যে বাংলাদেশের ইতিহাসে সবথেকে অল্প সময়ে এই যে ধর্ষণ বা হত্যার রায় ঘোষণা হচ্ছে এবং সেটি মাত্র ১৯ দিনের মাথায়, সেটি একটি বড় ঘটনা এবং আগামী রোববার সেই রায়টি ঘোষণা হবে। এবং আমরা সেই রামিসার গ্রামের বাড়ি আমরা আমাদের রিপোর্টও দেখিয়েছি, সেখানে তার যে কবরস্থান এবং স্থানীয় যারা তার স্বজন রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা এখনো পর্যন্ত রায় ঘোষণার তারিখ যে ঘোষণা হয়েছে সে ব্যাপারে তারা সন্তুষ্ট, তবে রায় ঘোষণার পরে আসলে বোঝা যাবে তাদের প্রতিক্রিয়া কি, আসলে কী ধরনের শাস্তি তাকে দেয়া হবে। মানুষের পাশে দাঁড়ান তারা। অন্য খবর, তারাগঞ্জের যুবক আশিকুর রহমানের গড়া গ্রামীণ সাহায্য সংস্থার মাধ্যমে চিকিৎসা, জীবন এবং শিক্ষা সহায়তা পাচ্ছেন অনেক মানুষ। একটা ফিচার স্টোরি করা হয়েছে, সেখানে একজন রংপুরের তারাগঞ্জের একটা স্টোরি বলা হয়েছে, মানুষের পাশে দাঁড়ান তারা। বিভিন্ন রকম সংগঠন তাদের রয়েছে একটি, সেই সংগঠনের মাধ্যমে গ্রামীণ সাহায্য সংস্থা তাদের এই সংগঠনটির নাম। হাম এবং উপসর্গে আরও 4 শিশুর মৃত্যু। সরকারকে এই নতুন যে সরকার 3 মাসের মতো সময়ে যে সরকারের পার হয়েছে, সেই সরকারের সবথেকে বড় চ্যালেঞ্জ তারা যে পড়েছে, বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকট, বৈশ্বিক মধ্যপ্রাচ্যের অস্থিরতা, এগুলোর পাশাপাশি আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে হামের চ্যালেঞ্জ। এবং গতকালও সেই হামে আক্রান্ত হয়ে ঢাকায় 4 জনের মৃত্যু হয়েছে, 4 জন শিশুর মৃত্যু হয়েছে। যদিও টিকা দান কার্যক্রম শুরু হয়েছে, সচেতনতা চলছে, তবে এখনও পর্যন্ত এর মৃত্যুর লাগাম টানা আসলে সম্ভব হচ্ছে না। সেটি কিন্তু সরকারকে একটা বড় চ্যালেঞ্জে ফেলেছে। সেটি নিয়ে একটা ছোট্ট কলাম আমরা দেখলাম। আমরা আর একটি পত্রিকায় দেখতে চাই, দৈনিক যুগান্তর আমাদের সামনে আছে, শুক্রবারের যুগান্তর। আমরা দেখতে পাচ্ছি যুগান্তরে একটা স্টোরি আছে, ক্যান্সার, কিডনি, লিভার রোগের ঝুঁকি, ভেজাল খাদ্যের বিষে নীল মানবদেহ। আসলে একেবারে বাস্তব একটা স্টোরি যদি বলি, বাংলাদেশের স্বাস্থ্যখাত তো পরের বিষয়, আগে আমাদের ঠিকঠাক মতো যে খেতে হবে, আমাদের যে খাদ্যে ভেজাল এবং খাদ্যে কেমিক্যাল মিশ্রণ, তার কারণে তো আমরা অসুস্থ হচ্ছি, বিভিন্ন রোগ জীবাণু আমরা বহন করছি এবং এরপরে স্বাস্থ্যখাতের বেহাল দশা তো আমরা দেখলাম। 8 দিনের ঘটনা আমাদের সামনে এলো। আজকেও আমরা রিপোর্ট হয়েছে, আমাদের স্টার নিউজের একটি স্পেশাল রিপোর্ট হয়েছে, চট্টগ্রামের হাসপাতালের চিত্র, চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থার চিত্র সেখানে বলা হয়েছে। একটু দেখি তারা আসলে কি বলেছে। খাবারের নমুনা পরীক্ষা 1756টি, তার মধ্যে 586টিতেই ভেজাল। 1756টি খাবারের মধ্যে সমীক্ষা চালানো হয়েছে, ভেজাল পাওয়া গেছে 586টিতে। মানে আর কিছু বলার অপেক্ষা রাখে না যে আমরা কি খাচ্ছি, সেটি একেবারে একটি পরিসংখ্যানের মাধ্যমেই মানে বোঝার আর কোনো বাকি থাকে না। চলে অতিমাত্রায় আর্সেনিক এবং ক্রোমিয়াম মুরগি এবং মাছে অ্যান্টিবায়োটিক, এটি আমরা জানি। কি অবস্থা মুরগি এবং মাছের বাজারের? শাকসবজিতে মাত্রাতিরিক্ত কীটনাশক, হলুদের গুঁড়োয় ভারী ধাতু এবং লবণে রয়েছে সীসা। শাকসবজিতে মাত্রাতিরিক্ত কীটনাশক। প্রথমত আমরা ঢাকায় যারা বাস করি, সকালবেলা যারা কারওয়ান বাজারে যাই অথবা মোহাম্মদপুরের মার্কেট বাজারগুলোতে, কাঁচা বাজারগুলোতে যাই, সকাল সকাল আমরা যে শাকসবজিগুলো পাই, এগুলো তো রাতভর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে। সেটি আমরা খুব একটা টাটকা পাই বলে সেটির বলার অপেক্ষা রাখে না। তার উপর যদি এই কীটনাশকের প্রভাব থাকে, তাহলে আমরা আসলে কি খাই সেটি আমাদের আসলে বোঝার আর কোনো বাকি নেই। ইয়াসিন রহমানের রিপোর্ট, তিনি বলছেন বেঁচে থাকার তাগিদে মানুষ ঘাম ঝরানো পরিশ্রম করে, সেই কষ্টের অর্থ দিয়েই নিজের জন্য কিংবা পরিবার পরিজনের জন্য খাবার কেনে। মাছ, ভাত, তরি তরকারির পাশাপাশি ফলমূল, মুখরোচক খাবার, বেকারি সামগ্রী কেনে এবং সুস্থতার জন্য খেতে হয় ওষুধ, কিন্তু তার কোনোটি কি ভেজাল ছাড়া রয়েছে সেটি নিয়ে তারা আসলে রিপোর্ট করেছে। এবং তারা যে রেফারেন্স দিয়েছে বিএফএস এর, তার রেফারেন্সে মূলত তারা এই রিপোর্টটি করেছে। এবং হেডলাইন তারা বলেছে যে খাদ্যের বিষে মানবদেহ নীল হয়ে গেছে, নীল মানবদেহ, সেটি তারা বলছে। দেশের ভূখণ্ডের 25% বনভূমি আজও কল্পনায়। আজ বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস আজ। এবং পরিবেশ দিবস এলেই যেটি হয়, প্রত্যেকটা দিবসে আমরা ওই দিবস নিয়েই সংকট সমস্যা নিয়ে আলোচনা করি, দিবসটা শেষ হয়ে যায়, তারপরে এটার কোনো খবর থাকে না। সেটি বলছে যে একটি দেশের একেবারে পরিবেশ ঠিক রাখতে 25% বনভূমি দরকার। বাংলাদেশের সেটি এই মুহূর্তে আমার মনে পড়ছে না কত আছে, তবে 15-16 এতটুকুই আবার আমি বলতে পারি। সেটি বলা হচ্ছে যে বনভূমি আজও
কল্পনায় রয়েছে, এটি আসলে বাস্তবে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। আরেকটি বিষয় এখানে তারা বলেছে, পিএসসির আলোচিত প্রশ্ন ফাঁসের সাতকাহন, ড্রাইভিং সিটে ছিলেন আবেদ আলী। পিএসসির যে বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের নিয়ে বিভিন্ন রকমের ঘটনা আমরা দেখেছি, রিপোর্টও দেখেছি। আবেদ আলীর কথা আমরা সবাই জানি, সেই আবেদ আলী ড্রাইভিং সিটে ছিলেন, সেটি নিয়ে সেই রিপোর্ট হয়েছে। আমরা একটু দেখি, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। 55 সদস্যের টিমের পেছনে ছিলেন প্রভাবশালী আমলা, রাজনীতিক। বিজি প্রেস থেকে এনজিও পর্যন্ত বিস্তৃত ছিল নেটওয়ার্ক। প্রশ্নের উত্তর মুখস্থ করিয়ে কেন্দ্রে পাঠানো হতো প্রার্থীদের। অর্থাৎ বিজি প্রেস থেকে, অর্থাৎ যেখান থেকে এই প্রশ্ন ছাপা হতো, সেই ছাপাখানা থেকে শুরু করে পুরো পরীক্ষা কেন্দ্র পর্যন্ত এই নেটওয়ার্কটি বিস্তৃত ছিল। কোটি কোটি টাকার সম্পদের খোঁজে মানি লন্ডারিংয়ের অনুসন্ধান। আবেদ আলীর ছবি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে যেটি সেই পিএসসির প্রশ্ন ফাঁস, যার ড্রাইভিং সিটেই ছিলেন এই আবেদ আলী, আমরা সেটি দেখলাম। এরপরে যুগান্তর আর কি নিউজ করেছে, আমরা সাক্ষাৎকার একটি রয়েছে এখানে। ডক্টর হোসেন জিল্লুর রহমানের রাজস্ব খাতে হয়রানি এবং কর ফাঁকির দুষ্টচক্র ভাঙতে হবে।